হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাস কি নিজের স্টারডামটাকে ওয়েস্ট করছেন, এটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবার চেষ্টা করব। তো আমি তার আগে, এই ভিডিওটা শুরু করার আগে, রাজা সাহেবের একটু বক্স অফিস কালেকশন এত নেগেটিভিটি পেয়েছে তো ছবিটা, একটা নেগেটিভিটি হয়েছে আর এমনিতে নেগেটিভ রিভিউজ পেয়েছে, দুটো কিন্তু আলাদা জিনিস। তো সেইটা হওয়া সত্ত্বেও ছবিটা কালেকশন একটু শুনে নিন। তেলেগুতে ডে ওয়ান বক্স অফিস হচ্ছে 65 crores, কর্ণাটকাতে 9 কোটি টাকা, তামিল প্লাস মালায়ালাম মিলে 3 কোটি টাকা, হিন্দিতে 8 কোটি টাকা, ওভারসিজে হচ্ছে 24 কোটি টাকা। এটা হচ্ছে ডে ওয়ান। ডে টু এর ক্ষেত্রে হচ্ছে তেলেগুতে 27 কোটি টাকা ড্রপ দেখতে পাওয়া গেছে, কর্ণাটকাতে 3 কোটি টাকা, তামিল প্লাস মালায়ালাম মিলিয়ে 2 কোটি টাকা, হিন্দিতে 7 কোটি টাকা, ওভারসিজে 5 কোটি টাকা। ঠিক আছে। ডে থ্রি এর ক্ষেত্রে তেলেগুতে দেখা গেছে 22 কোটি টাকা, কর্ণাটকাতে দেখা গেছে 3 কোটি টাকা, তামিল প্লাস মালায়ালাম মিলে 1 কোটি, হিন্দিতে 7 কোটি, ওভারসিজে 2 কোটি। এবার ওভারঅল 3 দিনে তেলেগু থেকে হয়েছে 110 কোটি, 3 দিনে কর্ণাটক থেকে গ্রস হয়েছে 15 কোটি, তামিল প্লাস মালায়ালাম মিলে হয়েছে 5 কোটি, হিন্দি গ্রস হয়েছে 22 কোটি এবং 3 ডে ওভারসিজ হয়েছে 30 কোটি। 3 ডে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হচ্ছে 182 crores। ভাবুন, একটা বলিউডের কোনো স্টার বা সাউথের অন্য কোনো স্টার, তার যদি এতটা নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ হয় কোনো ছবির ক্ষেত্রে, তাহলে এই লেভেলে কালেকশন বা এই লেভেলে ওপেনিং কি নেবে ছবি? নেবে না। কিন্তু বাহুবলীর পরবর্তীতে প্রভাসের স্টারডাম যে লেভেলে চলে গেছে, তাকে যে লেভেলে লোকে পছন্দ করেছে, সেটা কিন্তু ইমপ্যাকেবল, মানে সেটা কেউ কল্পনা করতে পারে না। মানে সালমান খানের একটা টাইমে এরকম স্টারডাম আমরা দেখেছি, যেটা হচ্ছে যে সালমান খান যে ছবি করছে, ইরেসপেক্টিভ অফ দ্য কন্টেন্ট অফ দ্য ফিল্ম, সেই ছবি বক্স অফিস করছে। মানে সালমান খান আছে মানেই ছবিটা বক্স অফিস করবে, নাহলে রেডি, বডিগার্ড, এই ছবিগুলো কিন্তু এমন কিছু আহামরি ছবি নয়। বা আপনি যদি দেখেন জয় হো, যেটা একটা ফ্লপ ছবি ছিল, সেটাও 100 কোটি টাকা কালেকশন করেছে। তো এই জায়গাতে কিন্তু সালমান খান একটা টাইমে ছিল, এবং প্রভাস কিন্তু সেটারই একটা অ্যাম্পড আপ ভার্সন। ডেফিনেটলি তখন একরকমভাবে মার্কেট অপারেট করতো, তখন সিঙ্গল স্ক্রিন টিকিটের দাম কম ছিল, এখন কিন্তু টিকিটের দাম বেড়ে গেছে, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ব্যাপারটা হয়ে গেছে। তো প্রভাস সেইটাই নেক্সট লেভেলে গিয়ে হয়েছে, যে ছবির মধ্যে প্রভাস আছে মানে বিশাল বড় একটা ওপেনিং হবে। সেটা ডেফিনেটলি তার পিছনে রাজামৌলির কন্ট্রিবিউশন রয়েছে। বাহুবলীর মতো একটা ছবি যেটা ইন্ডিয়াতে এত বেশিভাবে সেলিব্রেটেড হয়েছে, দেখবেন যে জিনিসটা, যে খ্যাতিটা প্রভাস পেয়েছে, সেই খ্যাতিটা কিন্তু এনটিআর জুনিয়র বা রামচরণ কিন্তু আর করে পায়নি। এবং আর কিন্তু ইন্ডিয়াতে যা চলেছে অবশ্যই হিট হয়েছে, কিন্তু ওভারসিজে বেশি পপুলারিটি পেয়েছে। বাহুবলীর মতো কিন্তু ইন্ডিয়াতে মাস লেভেলে পেনিট্রেশন কিন্তু আর করতে পারেনি। ব্যাপার হচ্ছে তার পরবর্তী থেকে প্রভাস যে ছবিগুলো করেছে, সেগুলো কি সে ভুল চয়েস করেছে? সে কি খারাপ ডিরেক্টরদের সাথে কাজ করেছে? সে কি আদি পুরুষের মতো ছবি, এই যে রাজা সাহেবের মতো ছবি করছে, এই ছবিগুলো কি সে ভুল করছে এবং তার স্টারডামকে কোথাও গিয়ে সে ওয়েস্ট করছে? তার পোটেনশিয়ালটা নিজের স্টারডামে সে বুঝতে পারছে না? এটা নিয়ে আমাদের মূলত এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস। প্রথম কথা হচ্ছে, প্রভাস দেখবেন সংখ্যায় বেশি ছবি করছে। অন্য যে স্টারেরা আছে তাদের থেকে কিন্তু প্রভাস নাম্বার অফ ফিল্মস বেশি করে। ঠিক আছে, একসাথে দেখবেন তার অনেক ছবি ফ্লোরে আছে, এই ছবিটা করছে, ওই ছবিটা করছে। এবার এটা অনেকের মনে হতে পারে খারাপ, বাট একদিক থেকে কিন্তু ইকোসিস্টেমের জন্য, সিনেমার ইকোসিস্টেমের জন্য ভালো। প্রভাসের কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো ছবি রিলিজ করছে। আপনি যদি দেখেন 2024-এ আমরা কালকির মতো ছবি পেয়েছি, 2026-এর প্রথম দিকেই আমরা রাজা সাহেব পেয়ে গেলাম, যেটা 2025-এ আসার কথা ছিল বেসিক্যালি। তারপর 2023-এর এন্ডে আমরা পেয়েছিলাম সালার। তার পরবর্তীতে আপনি যদি দেখেন 2023-এই আর কি আদি পুরুষের মতো ছবিও ছিল। প্রভাসের কিন্তু পরপর লাইন আপ রয়েছে, কিন্তু ফজির মতো ছবি, সেটা কাজ চলছে। তারপর স্পিরিটের কাজ অলরেডি সে শুরু করে দিয়েছে, তো অনেকগুলো ছবি রয়েছে। তারপরে কালকি 2, সালার 2, এই ছবিগুলো তো আছেই আর কি পাইপলাইনে। এবার কথা হচ্ছে এটা ভালো কিভাবে? ভালো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সিনেমা তো একটা ইকোসিস্টেম। আগে 90s-এর সময় বা ইত্যাদির সময় দেখবেন বড় যারা স্টাররা ছিল বছরে 3-4টে করে ছবি করতো, বা অমিতাভ বচ্চনেরও সেই সময় না আপনি দেখবেন যে অনেকগুলো করে ছবি আসতো। মানে আমি 70s-এর কথা বলছি। তো এতে কি হয় কি, সিস্টেমটা মানে হেলদি থাকে। মানে যখনই আপনি একটা বড় স্টারের ছবি আসছে, তার মানে কি হলে লোক ঢুকবে, তারা টিকিট কাটবে, পপকর্ন কিনবে, খাবে দাবে। তো এইটাতে দেখুন অনেকগুলো ব্যবসা কিন্তু চলছে। তো এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার সবাইকার লাভ হচ্ছে। তো তাই জন্য বড় স্টারেরা বেশি সংখ্যায় ছবি করলে সেটা হলের যে ইকো সিস্টেমটা আছে, যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, সেটা কিন্তু হেলদি থাকে। এবং আপনারা বিভিন্ন ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, এক্সিবিটার, তাদের ইন্টারভিউ যদি শুনে নেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি চায় যে স্টারেরা বেশি ছবি করুক। আপনারা দেখবেন তামিল ম্যাক্সিমাম হল মালিক ইত্যাদি তারা বলে থাকে যে অজিত আর বিজয়ের বেশি করে করে ছবি করা উচিত। বিজয় তো তবু মেনটেন করবার চেষ্টা করে যে প্রত্যেক বছর একটা করে ছবি আনবার চেষ্টা করতো সে প্রত্যেক বছর, এবং তাই জন্য কিন্তু ইকোসিস্টেমটা হেলদি থাকবে। বিজয় ছবি আসছে মানেই ভাই তামিল একটা শিওর শট বক্স অফিস হবেই হবে। অন্য স্টারেরা একটা ছবি করছে, ধরুন আল্লু অর্জুন এখন একটাই ছবি করছে, সেই ছবিটা কমপ্লিট করবে, তারপরে পরের ছবিতে মুভ করবে। বা পুষ্পা 2 কত দিন ধরে সে করেছে, সেটা একদিক থেকে আপনি যদি ক্রিয়েটিভলি দেখেন যে একটা ছবির প্রতি সে ডেডিকেটেড, ওই ছবিটাই করছে ইত্যাদি, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু সেটা আর্টিস্টিক ভাবে। কিন্তু বিজনেস ওয়াইজ আগেকার দিনে মানে রজনীকান্ত বলুন বা যারাই ছিল, মানে 80s, 90s, 70s বা 2000-এও, সে সময় দেখবেন এই যে শাহরুখ খানের একটা বছর এসেছিল বীর জারা, মেহুনা, তারপরে স্বদেশ, সব রকমের ছবি একই বছরে রিলিজ করছে। তো তাতে
আপনার আর্টিস্টিক খিদে স্বদেশ দিয়ে মিটছে, আবার মেহুনার মতো ছবি যখন আসছে সেটা বক্স অফিসে বিশাল চলছে, বীর জারার মতো ছবি বক্স অফিসে বিশাল চলছে। তো এই যে ব্যালেন্সটা, রাইট ব্যালেন্সটা হিট করা, যে নাম্বার অফ ফিল্মস আমার বেশি হবে। ধরুন 2023 বলিউডের জন্য এত ভালো কেন ছিল, শাহরুখের 3টে ছবি এক বছরে মুক্তি পেয়েছে, এবং তার মধ্যে মানে দুটো দারুণ মানে হিউজ বিজনেস করেছে, পাঠান এবং জওয়ান। ডাঙ্কি সেই তুলনায় কম করেছে, বাট একটা সার্টেন বিজনেস তো করেছে। প্রভাস কিন্তু এই ব্যাপারটাকে মেনটেন করে, তো সে মাল্টিপল ছবি করবার চেষ্টা করে, এটা একটা ভালো যে রেগুলার বেসিসে তার ছবি আসে। এবং যদি আপনি দেখেন এই ছবিগুলো কিন্তু সাকসেস রেটও ভালো। ধরে নিন আজকে রাজা সাহেব খারাপ ছবি হয়েছে, 3 দিন পরবর্তীতে ক্র্যাশ করে যাবে, কিন্তু এই 3 দিনে তো লোকজন এলো, সেখানেও তো হলের ইকোসিস্টেমটা কোথাও গিয়ে একটু রিভাইভ হলো। আর যেখানে তার ছবি যদি একবার ব্যাটে বলে হয়ে যায়, আপনি কালকির দেখে নিন হিন্দি বেল্টের কালেকশনটা, বা কালকির ওভারঅল কালেকশন দেখে নিন, বা আপনি সালারের কালেকশন দেখে নিন সাউথের স্টেটসে, আর নর্থের দিকেও প্রভাস ডাঙ্কির সাথে ওই সালারের ক্ল্যাশটা হয়ে গেছিলো তাই, নাহলে কিন্তু সেটারও ওপেনিং খুব ভালো ছিল, এবং ওভারঅলে গিয়ে কিন্তু একটা ডিসেন্ট কালেকশনই করেছে। এবং সালার যখন পরবর্তীকালে হিন্দি ডাব যেটা, সেটা জিও হটস্টার, এই ডিজনি হটস্টারের প্ল্যাটফর্মে কিন্তু 1 বছর ধরে ট্রেন্ডিংয়ে ছিল, এবং সেটা কিন্তু পরবর্তীতে যখন পার্ট 2 তারা বানাবে, সেটা রিফ্লেকশন আপনি বক্স অফিসে দেখতে পাবেন। তো প্রভাসের ছবি আদি পুরুষের মতো খারাপ ছবি, রাজা সাহেবের মতো খারাপ ছবি, সেটাও একটা হিউজ ওপেনিং দিচ্ছে। এবং যখন সে ভালো ছবি করছে, যেটা একবার ব্যাটে বলে হয়ে যাচ্ছে, কনসেপ্ট ডিরেক্টর ভালো, কনসেপ্টটাও ভালোভাবে এক্সিকিউট হচ্ছে, তখন কিন্তু কোথাও গিয়ে বক্স অফিসটা মানে ওভারঅলেই খুব ভালো হচ্ছে। তো সেটা তো একটা ইকোসিস্টেমের জন্য হেলদি, সেটা ভালো, দর্শকের জন্য ভালো। কথা হচ্ছে যার স্টারডাম এই লেভেলে, তার কি মানে অনেক খারাপ ছবি যে প্রভাস করে ফেলছে, সেটা কি করা উচিত? সে কি নিজের স্টারডাম ওয়েস্ট করছে? অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যদি ভেবে দেখেন, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি প্রভাস হচ্ছে ডিরেক্টরস অ্যাক্টর, সে কিন্তু ডিরেক্টরকে যখন একবার হ্যাঁ বলে দিচ্ছে, তার পরবর্তীতে কিন্তু সে কিন্তু তার কাজে কিন্তু ইন্টারফেয়ার করছে না। এটা আপনার প্রত্যেকটা ছবি দেখলে বুঝতে পারবেন যে ভাই, ছবি যদি ডিরেক্টর খুব ভালো হয়, প্রভাসও আউটস্ট্যান্ডিং। যদি ডিরেক্টর খারাপ হয়, তাহলে প্রভাস কিন্তু মানে করতে পারবে না কিছু। এবার যে ছবিগুলো ধরুন খারাপ হয়েছে, সেই ছবিগুলোর দিকে তাকিয়ে দেখুন, সেগুলো কিন্তু অন পেপার কিন্তু খুব লুক্রেটিভ আইডিয়া, সেগুলো কিন্তু খারাপ ছবি আইডিয়া লেভেলে কিন্তু নয়, এক্সিকিউশনে ফল্টার করে গেছে। ধরে নিন আজকে এই আদি পুরুষ বলে ছবিটা ওম রাওয়াতের সাথে যখন ডিসকাশন হচ্ছে, তখন কি আলোচনা হচ্ছে যে রামায়ণটাকে আমরা আজকের দিনে বানাচ্ছি, এবং তার মধ্যে একটা মডার্ন অ্যাস্থেটিক্স আমরা পাঞ্চ করছি, এবং পুরো জিনিসটা অ্যাভাতারের মতো করে শ্যুট হবে। এই জিনিসটা আপনি অন পেপারে শুনে আপনার ইন্টারেস্টিং লাগছে না? এবার তারপরে ওম রাওয়াত হাজারটা ডিবাগাল করে ফেলেছে, সেটা ডায়লগ লেভেলে হতে পারে, সেটা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, সেখানে কস্টিউম ইত্যাদি সব দিক থেকে প্রবলেম করে ফেলেছে, কিন্তু অন পেপার কিন্তু আইডিয়াটা ইন্টারেস্টিং। এবার তারপরে প্রভাস ডিরেক্টরের উপর ছেড়ে দিয়েছে, সেখানে ভিএফএক্স খারাপ হয়েছে, সব খারাপ হয়েছে। আজকে কালকির ক্ষেত্রে আপনি দেখছেন কি যে ভাই, নাগ আশ্বিনের উপরেও পুরো ছেড়ে দিয়েছে। তো নাগ আশ্বিন যেখানে ওকে কমেডিতে প্রেজেন্ট করেছে, সেই জায়গাটা দেখতে আমাদের ভালো লাগেনি, সেই জায়গাটা ওয়ার্ক করেনি। কিন্তু যে জায়গাটা মহাভারতের অ্যাঙ্গেলটা আসছে, যেখানে অশ্বত্থামা কর্ণর অ্যাঙ্গেলটা আসছে, সেখানটা ভালো লাগছে দেখতে, তো সেই জিনিসটাও কিন্তু সে করতে দিয়েছে, তো ডিরেক্টরের উপর ছেড়েছে। আপনি আজকে কালকি ছবির যে কনসেপ্টটা, যে ফিউচারিস্টিক একটা ওয়ার্ল্ড, এবং সেখানে অমিতাভ বচ্চনকে ফোর ফ্রন্টে রেখে প্রভাস অ্যাকচুয়ালি কমেডি করছে, অমিতাভ বচ্চন ফোর ফ্রন্টে আছে, দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট। তো এটাও কিন্তু প্রভাস অত বড় স্টার হয়েও কিন্তু ছবিটা যে আমাকে কেন্দ্র করে হবে, সেটা কিন্তু কালকির ক্ষেত্রে করেনি। সে কিন্তু ডিরেক্টরকে ছেড়েছে যে ভাই, তোমার তো স্ক্রিপ্ট তুমি করো, আমি এই কনসেপ্টটাকে ব্যাক করব, আমি এরকম একটা যে ছবি ইন্ডিয়াতে হচ্ছে, সেটা আমি রাজি থাকবো। তো সেটা কিন্তু প্রভাস কিন্তু করেছে, এবং সেখানে যখন ব্যাটে বলে হয়েছে, তখন হিউজ বিজনেস করেছে। যদি রাজা সাহেবের দিকেও তাকিয়ে দেখেন, রাজা সাহেবও কিন্তু কনসেপ্ট লেভেলে কিন্তু ভালো। আপনি দেখুন আজকে এই যে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, সে যে হিপনোসিস ইত্যাদি করে প্রভাসের সাথে, ইভেন আমার তো ক্লাইম্যাক্সটা ভালোই লেগেছে ছবিটার ক্ষেত্রে, যে ওখানে প্রভাসকেও যেভাবে ম্যানুপুলেট করছে, বারবার হিপনোটাইজ করছে, একটা এই ওয়ার্ল্ড দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, ও তারপরে যেভাবে লড়ছে, ঠিক আছে, ওকে মাইন্ডে একটা নিজেকে সেলফ হিপনোসিস করতে হবে, সেই যে পুরো ব্যাপারটা, সেখান থেকে যা যা হচ্ছে, এগুলো কিন্তু আইডিয়া লেভেলে খুবই ভালো। বাট যখন কানাকরাজুর ব্যাক স্টোরিটা দেখায়, ওগুলো পার্শিয়ালি কিন্তু ছবিটা ইন্টারেস্টিং, কিন্তু ছবিটা কেন লোকে দেখতে ভালো লাগছে না? বিকজ ছবিটার মধ্যে ফিলার সিন প্রচুর, আননেসারি কমেডি, 3টে হিরোইন, আননেসারি জিনিসপত্র, তো সেইটা প্রচণ্ড বাজে, গান বাজে, তো সেই জিনিসপত্রের জন্য নেগেটিভ, সেটা ডিরেক্টর হ্যান্ডেল করতে পারেনি। কিন্তু ডিরেক্টর যেটা বানাতে চেয়েছে, প্রভাস কিন্তু সেখানে ইন্টারফেয়ার করেনি। আর ওই যে কনসেপ্টটাকেও ব্যাক করেছে, প্রত্যেকবার দেখুন প্রভাস কিন্তু কনসেপ্ট ভালো হচ্ছে, কিন্তু সেটা এক্সিকিউশন তো ডিরেক্টরের হাতে, সে ভুল করলে করছে। ধরে নিন আজকে মারুতিকে এই ছবিটা বানাতে দিয়েছে, যে ও কনসেপ্ট লেভেলে ওকে করেছে যে হ্যাঁ ভাই, হিপনোটিজমের যে কনসেপ্ট আছে, ব্ল্যাক ম্যাজিকের যে কনসেপ্ট আছে, সেটা বেশ ইন্টারেস্টিং ছিল, সেটাকে ব্যাক করেছে, এবং ওর জন্য বাজেটও পাচ্ছে পুরো ডিরেক্টর। এবার ডিরেক্টর এক্সিকিউট করতে ফল্টার করছে, হাজারটা ফিলার জিনিস ঢোকাচ্ছে, সেটাতে ওর কিছু করার নেই। আজকে আদি পুরুষের ক্ষেত্রেও সেম জিনিস, সাহোর ক্ষেত্রেও আপনারা যদি দেখেন, যেটাকে খারাপ ছবি বলা হয়, এবং খারাপই ছিল, আমার অতটা ভালো লাগেনি, বাট সাহোর ক্ষেত্রেও কিন্তু অ্যাম্বিশনটা, ডিরেক্টর সুজিতের যে অ্যাম্বিশনটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি বিগ। যে একটা ভাই, একটা প্যারালাল সিটি এরকম একটা দেখাচ্ছে, একটা নতুন সিটি, ওয়াজি সিটি বলে, সেখানে যে ক্রাইম যেভাবে অপারেট করে, এ করে, সে যে পুরো জিনিসটা, তো প্রভাস তো সেটাকে হ্যাঁ বলেছে, সে তো কনসেপ্টটাকে হ্যাঁ বলেছে, ঠিক আছে, তারপর সে ডিরেক্টরের উপর ছেড়েছে। এবং শাহ কিন্তু এমনি ছবি হিসেবে খারাপ হতে পারে, অনেক বড় হতে পারে, ওভারলং হতে পারে, কিন্তু আমি পরবর্তীকালে একবার ওটিটিতে দেখেছিলাম, ছবিটা কিন্তু প্রচণ্ড স্টাইলাইজড, এবং কিছু কিছু সিকোয়েন্সেস আছে যেগুলো কিন্তু খুব দারুণভাবে করেছে। কিন্তু রাধে শ্যাম বলে যে ছবিটা ছিল, সেই ছবিটার ক্ষেত্রেও যদি আইডিয়া লেভেলে দেখেন, যে একটা পামিস্ট, যে পুরো পৃথিবীর একদম সেরা একজন পামিস্ট,
তার যে নিজের গার্লফ্রেন্ড তার হাতের রেখা নেই, সে বাঁচবে না, ও জেনে গেছে। এবার ও কি আদৌ ওকে বাঁচাতে পারবে কি পারবে না, কি হবে সেটা নিয়ে ছবিটা। তো অ্যাকচুয়ালি কোর আইডিয়াটা কিন্তু ইন্টারেস্টিং, এবং সেই ছবিটাও ডিরেক্টর ছড়িয়ে ফেলেছে। তো যে খারাপ ছবিগুলো আছে, রাধেশ্যাম বলুন, আদি পুরুষ বলুন, বা এই যে রাজা সাহেব, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিরেক্টরের এক্সিকিউশনে ফল্টার করেছে, বাট কনসেপ্ট লেভেলে কিন্তু জিনিসপত্র ভালো। আর ফজির ক্ষেত্রেও দেখুন কনসেপ্ট কিন্তু ছবির হেভি, ফজির ক্ষেত্রেও কনসেপ্ট যা শুনতে পেয়েছি আমরা সেটা ভালো। এবার যদি ডিরেক্টর ভালো বানাতে পারে তাহলে ফজি আমরা ভালো ছবি পাবো। সন্দীপ রেড্ডি বাঙ্গা যদি স্পিরিট নেক্সট লেভেলে গিয়ে করতে পারে, আমরা তো পোস্টার দেখে তো আমরা কোথাও মনে হয়নি যে এটা প্রভাসের ছবির পোস্টার, এটা তো পুরো সন্দীপ রেড্ডি বাঙ্গা জোনেরই পোস্টার মনে হয়েছে। তো ও কিন্তু ডিরেক্টরকে ছেড়েছে, প্রত্যেকবারই ডিরেক্টরকে ছাড়ে, সেটা এরকম, সেটার মধ্যেও কিন্তু ডিস্টিংশন করে না যে সন্দীপ রেড্ডি বাঙ্গার ক্ষেত্রে আমি ওকে ফুল ফ্রিডম দেবো যেহেতু ও সাকসেসফুল, আর মারুতির ক্ষেত্রে আমি ওর কথা শুনবো না, সেটাও কিন্তু প্রভাস করে না। কিন্তু একটা এত বড় স্টার, সে কত রকমের জনরা ছবি করছে বলুন। একটা হরর কমেডি ছবিও করছে, একটা কালকির মতো সায়েন্স ফিকশন ছবিও করছে, একটা সালারের মতো অ্যাকশন ছবিও করছে, তো নানান রকমের ছবি, আবার একটা স্পিরিটের মতো ছবিও করছে, তো নানান রকমের ছবি কিন্তু করছে। বা আজকে ফজির মতো ছবি করছে, যেটা কনসেপ্ট যেটা খুবই ইন্টারেস্টিং, একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর আর কি একটা অল্টারনেট টেক। তো সেই সময় ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি, হিটলারকে আমরা দেখতে পাবো, নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখতে পাবো। তো সো দিজ আর অল ইন্টারেস্টিং কনসেপ্ট। প্রত্যেকবারই যে বাহুবলী স্ট্যান্ডার্ডের ছবি হবে সেটা এক্সপেক্ট করাটাই ভুল, ঠিক আছে? প্রত্যেকবার বাহুবলী স্ট্যান্ডার্ডের ছবি হবে না, সবাই রাজামৌলি নয়, সব ডিরেক্টর রাজামৌলি নয়। কিন্তু কথা হচ্ছে যে একটা স্টার নিজের স্টারডামটাকে কি পুরো ওয়েস্ট করছে নাকি কি করছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো কনসেপ্ট লেভেলে প্রভাস একদমই ওয়েস্ট করছে না, বেশি ছবি করে সে ওয়েস্ট করছে না, এই দুটো তো ক্লিয়ার হয়ে গেছে। বাট এবার ব্যাপার হচ্ছে কি, যে যখন সে কোনো একটা কনসেপ্টকে হ্যাঁ বলছে, তখন তার আরও বেশি করে কনসিয়াস হওয়া উচিত যে ভাই কনসেপ্টের যে এক্সিকিউশনটা আলটিমেটলি হচ্ছে সেটা কোথাও গিয়ে ফল্টার করছে কিনা, সেখানে কোথাও গিয়ে প্রবলেম, এই আদি পুরুষের মতো প্রবলেম বা রাজা সাহেবের মতো যে প্রবলেম সেটা হয়ে যাচ্ছে কিনা, সেটাও কিন্তু তার এনশিওর করার কথা। সে মাল্টিপল ছবি করছে বলে জাস্ট শুটিংটা করে দিয়ে আমি চলে গেলাম, এইটুকু অবধি যেন ব্যাপারটা সীমিত না থাকে। তাহলে কোথাও তার যে ফ্যান্সরা রয়েছে, তার একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, সেটা হিন্দি মার্কেটে হোক, সেটা তেলেগু মার্কেটে তো অবশ্যই, সেইটা কোথাও গিয়ে তাদের সাথে একটা মানে জাস্টিস হচ্ছে না। যে ফ্যান্সরা একটা এক্সপেক্ট করে থাকে প্রভাসের থেকে, সেখানে যখন আলটিমেটলি ছবিটা ভালো দাঁড়াচ্ছে না, সেটাতে যে দুঃখটা পাচ্ছে দর্শক, সেইটা কোথাও গিয়ে প্রভাসের এনশিওর করা উচিত যে ভাই আমি খালি কনসেপ্টটা ভালো মানে হ্যাঁ বলছি, সেটা যতটা ইন্টারেস্টিং ছিল, আলটিমেট যে স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে সেটা যেন ইন্টারেস্টিং হয় এবং সেই এক্সিকিউশনটাও যেন ভালো হয়। এবং একটা জিনিস তো ক্লিয়ার যে প্রভাসকে হিন্দি মার্কেটের যে স্টারেরা আছে তারা ভয় পায়, এটা একদম পরিষ্কার আমি বুঝে গেছি। কারণ আমি দেখেছি প্রভাসের যখনই কোনো ছবি আসে সেটাকে নিয়ে এমন একটা নেগেটিভ ক্যাম্পেইন চালানো হয়, স্পেশালি হিন্দি বেল্টে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভাই এটা তো ওকে দেখে ভয় পায়, ওর স্টারডামকে দেখে ভয় পায়। কারণ প্রভাস যদি রাজা সাহেবের মতো একটা মানে একদম বাজে ছবিকে নিয়ে এরকম নেগেটিভিটি, এরকম নেগেটিভ ওয়ার্ড অফ মাউথকে কেন্দ্র করে সেটা যদি 100 কোটি টাকার উপরে ওপেনিং দিতে পারে, কালকের ক্ষেত্রে 150 কোটি টাকার উপরে ওপেনিং দিয়েছিল, তো সে যদি এখন স্পিরিটের মতো ছবি নিয়ে আসে, ডে ওয়ানই হবে 200 কোটি। সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রভাস এই কম্বিনেশন মানে নেক্সট লেভেলে চলে যাবে ব্যাপারটা। তো আমার কথা হচ্ছে কি, এই কারণের জন্য কিন্তু এই যে প্রভাসের কোনো কন্টেন্ট ডেলি দেখবেন এই স্টারের ফ্যানরা ঝাঁপিয়ে পড়ছে, অমুক স্টারের ফ্যানরা ঝাঁপিয়ে পড়ছে, সেটাকে এইটাকে বলবো ওই বলবো, এটা কিন্তু নেগেটিভিটি করার জন্যই, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। লোকটা অলরেডি এত বড়, বাহুবলী করার পরবর্তীতে এত নাম রয়েছে, এত খ্যাতি রয়েছে, ছবি তার হিন্দি বেল্টেও যে ছবিগুলো ভালো হয় সেগুলো বড় ব্যবসা করে, ওপেনিং তো বিশাল বড় লাগে, এবং একটা স্টারের ওপেনিং তখনই বোঝা যায়, স্টারডাম তখনই বোঝা যায় যখন সে খারাপ ছবি বানায়। কারণ তাহলে আপনি ওপেনিং দেখে বুঝতে পারেন, ভালো ছবি হলে তো চলবেই, কিন্তু খারাপ ছবি কত ওপেনিং দিতে পারছে সেটা, এটা আমির খানে একবার অ্যাসেসমেন্ট করেছিল সে, তো সেখান থেকে বোঝা যায় স্টারডাম কত বড়। তো প্রভাসের সাহো অত নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েও হিন্দিতে কিন্তু হিট, তেলেগুতে অ্যাকচুয়ালি চলেনি সাহো, বাট হিন্দিতে কিন্তু হিট হয়েছিল। প্রভাসকে নিয়ে আমি দেখেছি হিন্দি ইউটিউবারদের মধ্যে একটা স্পেশাল নেগেটিভিটি আছে, তারা প্রভাসকে একদম সহ্য করতে পারে না। ভাই র্যাশনালি তুমি ছবিটাকে ক্রিটিসাইজ করো, রাজা সাহেবকে তো আমিও ক্রিটিসাইজ করেছি, কিন্তু প্রভাসকে পার্সোনাল অ্যাটাক, প্রভাস এই করছে কেন, প্রভাস ওই করছে কেন, এটা আমি দেখেছি। এবং অ্যাকচুয়ালি এটা তারা করে হচ্ছে বিকজ একটা ওই যে বললাম যে বিভিন্ন ফ্যান ক্লাব মানে আছে, বিভিন্ন স্টারদের ফ্যান ক্লাবরা আছে, তারা বসে আছে প্রভাসের ছবি এলে নেগেটিভিটি করবে বলে, লটারি স্টার ইত্যাদি বলে। এবার তারপরে কি হচ্ছে যে এরা যদি তাদেরকে কেটার করে, মানে যেটা আমাদের এখানে যারা প্যারাসাইট আছে তারা ওটা ছোট লেভেলে করে, আর ওরা ওটা নেক্সট লেভেলে গিয়ে করে, মানে ওটা একদম মানে বড় বলিউড স্টার ভার্সেস সাউথ স্টার সেই লেভেলে গিয়ে ব্যাপারটাকে করে, এবং সেখান থেকে আর কি অডিয়েন্স গ্র্যাব করে। নাহলে ক্রিটিসিজমের যে পয়েন্টগুলো সেগুলো আপনি দেখবেন যে সিনেমার কোনো ক্রিটিসিজম হচ্ছে না, গালি গালাজ এই ওই রোস্টিং ইত্যাদি ভুলভাল জিনিসপত্র, ইনস্টাগ্রামে ভুলভাল পোস্ট, তো এইগুলোকে নিয়ে ফ্লিকভার্স বলে যে চ্যানেলটা যে খুব সুন্দর কল আউট করেছে। যাই হোক,
তো এই হচ্ছে ওভারঅল সিনারিও, এবং আমার মনে হয় এটা আসে হচ্ছে ইনসিকিউরিটি থেকে। নাহলে ভাই প্রভাসের কিন্তু কোনো ইনসিকিউরিটি নেই, এবং প্রভাস সম্পর্কে না আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিং সে কিরকম আমি ফার্স্ট হ্যান্ড একটা লোকের কাছে শুনেছি, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন দা যখন আমাদের সাথে শ্রীমান ভার্সেস শ্রীমতী করছিলেন সেই সময় আর কি উনি ফজির ক্ষেত্রে ওনার লুক টেস্ট ইত্যাদি হচ্ছিল, তো ওনার কাছে যেগুলো উনি যখন গল্প ইত্যাদি করতেন তখন আমি শুনেছি যে প্রভাস মানে অ্যাজ এ হিউম্যান বিং খুব দারুণ, এবং সেটা তো অমিতাভ বচ্চন, কামাল হাসান তারাও মানে তাদের সাথেও আমরা যে ইভেন্টের তার ব্যবহার ইত্যাদি দেখেছি, প্রভাস খুব শাই এবং খুব মানে খুব ওয়েল ম্যানার্ড, এবং মানে সিনিয়রদেরকে প্রচণ্ড বেশি রেসপেক্ট করে। এবং দেখুন ইভেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা তো মিডিয়া সামনে রয়েছে তাই জন্য ওরকম বিহেভ করছে, বাট মিঠুনদার থেকে যেটা আমি শুনেছি সেটা তো অফ ক্যামেরা। তো সেই গল্পতে মানে প্রভাস নাকি খুবই এবং প্রভাসই চেয়েছিল মিঠুনদাকে এই ছবির মধ্যে, এবং প্রভাস মানে খুব করে বলেছে মিঠুনদার সম্পর্কে, এবং মিঠুনদার তার ব্যবহার সম্পর্কেও বলেছিল, তো হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। তো প্রভাস কিন্তু এইগুলো নিয়ে ইনসিকিওর নয়, সে কিন্তু এইসব করছে না, তার কোনো ক্যাম্পেইন চালাচ্ছে না পয়সা দিয়ে পিআর ইত্যাদি করা, সে কিন্তু ছবি করছে, বড় ছবি করছে, মধ্যে কোনোটা হিট অ্যান্ড মিস হচ্ছে। এবার আমি যেটা বললাম যে প্রভাসে এইটা ইনশিওর করা উচিত যে ভাই আইডিয়াটা খালি ইন্টারেস্টিং নয়, পুরো ছবির যে পুরো এক্সিকিউশনটা ওভারঅল 100% এক্সিকিউশন স্ক্রিপ্ট ইত্যাদি সেগুলো যেন ভালো হয়, এটা যেন সে এনশিওর করে, তাহলেই তার ছবির ক্ষেত্রে এই নেগেটিভিটিটা হবে না। বাট ডেফিনেটলি প্রত্যেকবার দর্শকেরও বাহুবলীর মতো ছবি এক্সপেক্ট করা ভুল। এবং দেখুন স্পিরিট আসছে, জবাব দিয়ে দেবে। ফজি আমার ডিরেক্টরের ওপর ভরসা আছে, সীতারামের মতো ছবি বানিয়েছে, বা আগেও একটা ছবি বানিয়েছিল সাই পল্লবীকে নিয়ে, শারবানন্দকে নিয়ে, সেই ছবিটা সেইভাবে চলেনি বক্স অফিসে, বাট ওই ছবিটাও ভালো ইত্যাদি ছিল। তো এটাও আমার মনে হচ্ছে ভালো হবে ফজি। তো ফজি আর স্পিরিটের ওপর প্রচুর এক্সপেকটেশন রয়েছে। এবং রাজা সাহেবের কিন্তু বিটস অ্যান্ড পিসেস যে কনসেপ্টটা বা ক্লাইম্যাক্সের দিকে জিনিসপত্র সেগুলো কিন্তু খারাপ নয়। আপনারা একটু নেগেটিভিটি দেখে সরে গিয়ে পরবর্তীকালে টেলিভিশন বা ওটিটিতে এলে দেখবেন, তখন আপনারা নিজেরাও বলবেন সেটা। সো যাই হোক, এটাই বলা ছিল ওভারঅল প্রভাসকে নিয়ে। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।